নাম তাঁর শতরূপ, তবে রূপ তার কত তা ফাঁস হলো তাঁরই পোস্ট করা একটি ভিডিওতে। যে ভিডিও পোস্ট করতেই তাকে ধিক্কারে ভরাচ্ছেন নেটিজেনরা। ছত্রে ছত্রে ভণ্ডামি আর স্ববিরোধিতায় ভর্তি সেই ভিডিও দেখলে যুক্তিবিদ্যা আত্মঘাতী হবে। সবথেকে বড় কথা, এবারও শামসেরগঞ্জে তাঁদেরই দলের দুই সমর্থক হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনিরা যে মুসলিম সেটা উচ্চারণ করার সাহস হলো না তার। আসুন আজকে নিখুঁতভাবে কাটাছেড়া করি শতরূপের কত রূপ। সম্প্রতি তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু করেছিল কলকাতা পুরসভা। খবর পেয়ে সেখানে নেতাগিরি করতে পৌঁছে যান কসবা কেন্দ্রে 3 বারের পরাজিত সিপিআইএম প্রার্থী শতরূপ ঘোষ। সেখানে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি। ওদিকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে থাকে, মুর্শিদাবাদের হিংসায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যার পর এই শতরূপ কোথায় ছিলেন? সেই সমালোচনার জবাব দিতেই সোশ্যাল মিডিয়ায় একটি 10 মিনিটের ভিডিও পোস্ট করেন শতরূপ ঘোষ, যাকে 10 মিনিটের ভিডিও না বলে 10 মিনিটের কেলেঙ্কারি বলাই ভালো। প্রথমে শুনুন শতরূপের সেই সাফাই। নতুন সরকার আসার পরে তপসিয়াতে বুলডোজার দিয়ে কিছু ডেমোলিশনের কাজ শুরু হয়। মাঝরাত্রিবেলা বাড়ি থেকে মানুষকে বার করে এনে বাড়ি ভাঙা শুরু হয়। তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের পার্টির নেতা সেই মামলা লড়েন এবং কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার দেয়, এরকমভাবে আরবিটারি ডেমোলিশন করা যাবে না, আপাতত সেই ডেমোলিশনকে বন্ধ রাখতে হবে। সেই স্টে অর্ডারের কপি আমরা তপসিয়ার মধ্যে মানুষের কাছে পৌঁছে দিই এবং আমরা বলি যে এইখানে তপসিয়াতে পশ্চিমবাংলায় এই বুলডোজার রাজ আমরা চলতে দেব না, এই হচ্ছে আদালতের নির্দেশ, আমরা পাশে আছি, আমরা এই ডেমোলিশনকে আদালতে গিয়ে আটকেছি। ও আচ্ছা, তাই নাকি শতরূপ বাবু, আপনারা ডেমোলিশন আটকেছেন? এত বড় সত্যি? আইন হলো যে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড বা যে কোনো সম্পত্তি ভাঙার সিদ্ধান্তকে যদি আদালতে চ্যালেঞ্জ করা হয় তাহলে সঙ্গে সঙ্গে তাতে স্থগিতাদেশ লাগু হয়ে যায়। কারণ কারো মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেলে পরে বিচারে তিনি নির্দোষ প্রমাণ হলে তার প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। সম্পত্তির ক্ষেত্রেও ভাঙচুর চালু থাকলে আদালতে বিচারের আর কোনো প্রাসঙ্গিকতা থাকে না। যে কেউ আদালতে গিয়ে ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেই স্থগিতাদেশ জারি হতো। কি এমন বাহাদুরি করেছেন আপনারা? একটা ন্যায্য প্রশ্ন হচ্ছে যে যখন এই বাড়িগুলো তৈরি হচ্ছিল তপসিয়ায়, যখন জাভেদ খানের ছেলে তারা মিলে এই বাড়িগুলো তৈরি করছিল, তখন শতরূপ ঘোষ আপনি কোথায় ছিলেন? তখন আমি সিপিআইএমেই ছিলাম, তখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, তখন শুভেন্দু অধিকারী জাভেদ খানের সঙ্গে ছিলেন। তাদের আমলে এবং বামফ্রন্ট, এবং অনেকে এই প্রশ্ন করছেন যে এই বাড়িগুলো কি বামফ্রন্ট সরকারের সময় তৈরি হয়নি? ঠিক, বামফ্রন্ট সরকারের সময়ই তপসিয়ার মধ্যে এই ধরনের বেআইনি কাজ শুরু হয়েছে। আপনাদেরকে মনে করাই, 1995 সাল থেকে ওই এলাকায় কাউন্সিলরের নাম জাভেদ খান, 2006 সাল থেকে ওই এলাকায় এমএলএর নাম জাভেদ খান এবং পরবর্তীকালে জাভেদ খান ওখানকার মন্ত্রী। এবং জাভেদ খানের এই যে 30 বছরের তপসিয়ায় বেআইনি কারবারের ইনিংস, এই 30 বছরের মধ্যে 25 বছর শুভেন্দু অধিকারী ছিলেন জাভেদ খানের সঙ্গে এক দলে সতীর্থ। দারুণ যুক্তি শতরূপ বাবু। মানে আপনাদের সরকার ছিল, কিন্তু মুসলিম তোষণ করতে আপনারা জাভেদ খানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। আর তার দায় কার? শুভেন্দু অধিকারীর, যিনি প্রায় 400 কিলোমিটার দূরে একটা শহরে তখন উদয়মান এক নেতা ছিলেন। জানেন তো, বামপন্থীদের এটাই বৈশিষ্ট্য, এরা দায়িত্ব নিতে জানে না। বিপ্লবের স্বপ্ন দেখিয়ে এরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলবে, তারপর যখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যাবে তখন বোঝাবে সব পুঁজিবাদীদের চক্রান্ত। অন্য অনেক বিষয়ের মতো এ বিষয়েও মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ছাত্র না আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র, তা নিয়ে গবেষণা প্রয়োজন। আজকের কথায় আসি। দেখুন, যারা আজকে অনেকে এই কথা বলছেন, যারা যে এই বেআইনি বাড়িগুলোর বিরুদ্ধে, বেআইনি এই ধরনের এনক্রোচমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কি উচিত নয়, আমাদের এখানে পরিষ্কার বক্তব্য। এই বেআইনি এনক্রোচমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এই কলকাতা শহরে, এই পশ্চিমবাংলায় আমরা বামপন্থীরা লড়াই করেছি এই গোটা তৃণমূল সরকারের সময়কালে। তার জন্য আমাদের উপর হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। আপনাদেরকে ঘটনা জানাই, যারা এই সমস্ত ফেসবুকে লিখছে, কি জানে তারা কসবা সম্পর্কে? কসবাতে বেআইনি বিল্ডিং সম্পর্কে যখন ববি হাকিমের পুরসভা একটা ওই টক টু মেয়র বলে কি এরা শুরু করলো, সেই সময় সেখানে এবং তারও আগে ববি হাকিমের কাছে কসবা এলাকার মধ্যে জাভেদ খানের লোকেরা, তৃণমূলের কাউন্সিলররা, তাদের মদতে যে পুকুর ভরাট করে বেআইনি বাড়ি তোলা হচ্ছে তার তালিকা বানিয়ে আমরা জমা দিয়ে এসেছিলাম। তার তলায় কিছু লোকের সই ছিল যারা কিনা এই অভিযোগটা করেছিলেন, কর্পোরেশনে জমা দিয়ে এসেছিলাম। সন্ধেবেলা আমাদের পার্টি অফিসে মিটিং হচ্ছে, এমন সময় তৃণমূলের লোকাল প্রমোটারের যারা বেআইনি বিল্ডিং বানাচ্ছিল তাদের পোষা গুন্ডারা পার্টি অফিসের দরজা
ধাক্কা দিয়ে খুলে পার্টি অফিসে ঢুকে আক্রমণ শুরু করে, এবং পার্টির যারা কলকাতা পুরসভায় সেই অভিযোগ করেছিল, এই তৃণমূলের গুন্ডারা তাদের নাম করে করে বলছে যে এ সই করেছিল না, ও সই করেছে না, চিঠিতে তার সই আছে না। মানে আমরা অভিযোগটা করে এসেছিলাম ববি হাকিমের পুরসভায়, সূর্য ডোবার আগে তৃণমূলের লোকাল গুন্ডাদের কাছে ববি হাকিম দায়িত্ব নিয়ে সেই লিস্ট পাঠিয়ে দিয়েছিল যে এরা 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 তোমাদের বেআইনি কাজের বিরুদ্ধে অভিযোগ করছে, তোমরা এবার বাকিটা বুঝে নাও এলাকায়। ও আচ্ছা, বোঝা গেল। তার মানে যতদিন মুসলিমরা তৃণমূলকে ভোট দিচ্ছিল ততদিন কসবার বেআইনি নির্মাণ নিয়ে আপনাদের মাথা ব্যথা ছিল, আর যখনই তৃণমূল মুসলিম ভোট হারাচ্ছে বলে টের পেয়েছেন, সঙ্গে সঙ্গে সেই ভোট খামচে ধরতে এখনই সেই বেআইনি নির্মাণ ভাঙার বিরোধিতা করে আদালতে যাচ্ছেন, তাই তো? এইগুলো হয়েছে, তার বিরুদ্ধে লড়াই আমরা করেছি, এবং আমি এরকম একটার পর একটা উদাহরণ দিয়ে যেতে পারি গোটা কসবা জুড়ে, গোটা কলকাতা জুড়ে। কিন্তু কথাটা যে কারণে বলার, আজকে যারা এই কাজগুলো করলো, তৃণমূলের যে জাভেদ খান, তার ছেলে ফাইয়াজ খান, আরও তৃণমূল কংগ্রেসের গুন্ডা বদমাইশগুলো, যে বেআইনি প্রমোটারগুলো এই কাজগুলো করলো, এদের কোনো শাস্তি হবে না। জাভেদ খানের কোনো শাস্তি হবে না, ফাইয়াজ খানের কোনো শাস্তি হবে না। কে বললো আপনাকে যে এদের শাস্তি হবে না, শাস্তি হবে না, নাকি আপনারা শাস্তি হতে দেবেন না? ঠিক যেমন তৃণমূল জমানায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলে দাবি করে এখন সেই বেআইনি নির্মাণ ভাঙার বিরুদ্ধে আদালতে যাচ্ছেন, তখন এই জাভেদ খান, ফৈয়াজ খানকে বাঁচাতে আদালতে দাঁড়াবেন আপনাদেরই কোনো আইনজীবী। কারণ আপনাদের আসল লক্ষ্য মানুষের কল্যাণ নয়, আপনাদের আসল লক্ষ্য হলো মুসলিম ভোট ব্যাংক। আর একটা সরকারের বয়স যখন মাত্র 10 দিন, তখন কি করে বলা যায় যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? আপনি তো এই ভিডিও পোস্ট করেছেন 17ই মে। 18ই মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে বিশেষ কমিশন গঠন করেছেন। কমিশনের শীর্ষে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, সচিব হয়েছেন আইপিএস কে জয়রামন। আর কিছু বলবেন শতরূপবাবু? শুনুন এবার মুর্শিদাবাদ হিংসায় হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যা নিয়ে কি বললেন শতরূপ। আর এই যে আর একটা প্রশ্ন আসছে, তপসিয়াতে এই ঘটনার সময় বামপন্থীরা পৌঁছে গেছে, যখন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস আক্রান্ত হচ্ছিল, তখন এরা কোথায় ছিল? মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুন হওয়ার পরে দাঙ্গায় তাদেরকে, যারা ওখানকার যারা দাঙ্গাবাজ, তৃণমূল কংগ্রেসের এমএলএর পাঠানো দাঙ্গাবাজরা। দাঁড়ান, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কারা খুন করেছিল? তৃণমূলের এমএলএর পাঠানো দাঙ্গাবাজরা? হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কি তাদের রাজনৈতিক পরিচয়ের জন্য খুন হতে হয়েছিল, নাকি তাদের নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছিল তারা হিন্দু প্রতিমা শিল্পী বলে? বিজেপি হলো হিন্দুত্ববাদী, আর হরগোবিন্দ, চন্দন দাসের খুনিরা তৃণমূল বিধায়কের পাঠানো দাঙ্গাবাজ। আরে ভণ্ডামি তো কোনো সীমা পরিসীমা থাকা উচিত শতরূপবাবু। এই ভণ্ডামি মানুষ বুঝে গিয়েছে, তাই এক আকাশে একটি তারার মতো অবস্থা আপনাদের। ইন্টেলেকচুয়ালের মতো হাব ভাব করে আপনারা যে কত অপযুক্তি দিতে পারেন মানুষের কাছে তা স্পষ্ট হয়ে গিয়েছে। 2026-এর ভোটে মানুষ তা বলে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের এমএলএর পাঠানো দাঙ্গাবাজরা হরগোবিন্দ দাসকে, চন্দন দাসকে খুন করার পরে প্রথম তাদের বাড়িতে যারা গিয়ে পৌঁছেছিলেন, তারা ছিলেন সিপিআইএমের মোহাম্মদ সেলিম, জামির মোল্লা, মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা। আমাদের পার্টির এই নেতারা প্রথম হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন, তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। মোহাম্মদ সেলিম ঘোষণা করেছিলেন হরগোবিন্দ দাস, চন্দন দাসের ছেলের, চন্দন দাসের 2 ছেলের শিক্ষার দায়িত্ব আমাদের পার্টির পক্ষ থেকে বহন করা হবে, সারা জীবন তাদের পড়াশোনার দায়িত্ব আমরা নেব। একেবারে ঠিক কথা। হরগোবিন্দ দাসের বাড়ি সবার আগে সিপিআইএম নেতারাই গিয়েছিলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো তা নিয়ে প্রশ্ন তোলা হয়নি। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলা হয়েছে আপনি তখন কোথায় ছিলেন, আর কি জবাব আছে আপনার কাছে এ নিয়ে? এক প্রশ্নের অন্য জবাব দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তার থেকেও বড় কথা, আপনাদের উপর এতটাই আস্থা থাকলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রীরা বিজেপির শরণাপন্ন হলেন কেন? কারণ তারা বুঝে গিয়েছিলেন আপনাদের বুজরুকিটা। জেহাদিরা যখন তলোয়ার হাতে কাটতে এসেছিল, তখন আমরা সিপিএম, আমরা সেকুলার বলে পার পাননি তাদের স্বামীরা। তাদের মরতে হয়েছে তাদের ধর্মীয় পরিচয়ের জন্য। আর হতভাগ্য 2 রমণী জানেন, যারা তাদের স্বামীদের খুন করেছেন, কয়েকশো ভোটের বিনিময়ে তাদের সঙ্গে রফা করে নিতে আপনারা 2 বার ভাববেন না। তাই তো এখনও বলতে পারছেন না হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যাকারীরা মৌলবাদী মুসলমান। আমাদের কাছে শুভেন্দু অধিকারীদের মতো ইলেকট্রাল বন্ডের কোটি কোটি টাকা ছিল না, তবু সাধ্যমতো আমরা চেষ্টা করেছিলাম পাশে দাঁড়ানোর। এই মিথ্যে কথা যারা বলছেন হরগোবিন্দ দাস, চন্দন দাসের বেলা সিপিআইএম ছিল না, তারা মিথ্যেটা এই কারণে বলছেন, তাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসের প্রতি তাদের কোনো মায়া নেই, কোনো মমতা নেই। তারা হরগোবিন্দ দাস, চন্দন দাসের নামটাকে ব্যবহার করে তারা তাদের রাজনীতি করতে চায়। আর হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনিদের তৃণমূল বিধায়কের পাঠানো দাঙ্গাবাজ বলে আপনারা রাজনীতি করতে চান, তাই তো?
হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের কাছে সবার আগে গিয়ে পৌঁছেছিল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের অনেক আগে গিয়ে পৌঁছেছিলেন মোহাম্মদ সেলিম, জামির মোল্লা, মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহারা, সিপিআইএমের কমরেডরা। ঠিকই তো, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা সবার আগে যাবেন কি করে? তাদের তো আপনাদের মতো তৃণমূলের সঙ্গে সেটিং করা ছিল না, যে সেটিংয়ের জেরে আপনারা যেখানে খুশি যেতে পারতেন, যেখানে খুশি সভা করতে পারতেন। আর বিরোধী দলনেতা হলেও শুভেন্দু অধিকারীকে কোথাও যেতে হলে, সভা করতে হলে প্রতিবার আদালতের দরজায় কড়া নাড়তে হয়েছে, আদালতের অনুমতি নিতে হয়েছে। সময় তো সেজন্যই লেগেছিল। আচ্ছা বলুন তো, শিয়ালদা স্টেশনে হকার উচ্ছেদ হচ্ছে, শিয়ালদা স্টেশনে তুমি বসে কেন জিনিসপত্র বিক্রি করছো? এই বিজেপি গভর্নমেন্টের আমলে শিয়ালদার থেকে শুরু করে গোটা ভারতের যে স্টেশনগুলোকে, প্ল্যাটফর্মগুলোকে প্রাইভেটাইজ করা হয়েছে। শিয়ালদা স্টেশনে এখন কেএফসির দোকান হয়েছে, শিয়ালদা স্টেশনে এখন বিভিন্ন বড় বড় মানে গয়নার দোকান হয়েছে, আরও বিভিন্ন বড় বড় দোকান হয়েছে। সেই দোকানগুলো থাকবে, তাতে কোনো অসুবিধা হবে না, তারা ব্যবসা করবে। কিন্তু যে গরিব হকার প্ল্যাটফর্মে মেঝেতে বসে রুমাল বিক্রি করছে, যে প্ল্যাটফর্মে মেঝেতে বসে একটা ডিম সেদ্ধ বিক্রি করছে, চা বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করছে, তার দোকানটাকে বুলডোজার দিয়ে ভাঙা হবে, বড় লোকের দোকানগুলো থেকে যাবে। শতরূপবাবু, আমরা ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না, তবে আপনার ওই 22 লাখি গাড়ি নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। এই আলোচনাটা হয়েছিল বলেই বলছি, আপনি শেষ কবে শিয়ালদা স্টেশনে ট্রেনে চড়তে গিয়েছেন? শিয়ালদা স্টেশনে বেসরকারি বিপণী হয়েছে একথা ঠিক, কিন্তু যাত্রীদের ব্যবহারের কোন জায়গাটা বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে? যে জায়গাগুলো বেসরকারিকরণ হয়েছে সেগুলো ছিল কার্যত পরিত্যক্ত বা রেলের কোনো অফিস। সেই অফিস অন্য কোথাও সরিয়ে নিয়ে গিয়ে রেল যদি জায়গা ভাড়া দেয়, আপনাদের আপত্তি কিসের? অবশ্য আপত্তি তো থাকবেই, কারণ আপনাদের বামপন্থী অর্থনীতিতে তো স্বনির্ভর হওয়া পাপ। কেউ আর্থিকভাবে স্বনির্ভর হয়ে গেলে তার উপর ছড়ি ঘোরাবেন কি করে? এখানেও আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মিল? আর আপনারা বলছেন হকারদের কথা। শিয়ালদা স্টেশনের অবস্থাটা দেখেছিলেন? হকারের জ্বালায় মানুষ চলার উপায় ছিল না। প্ল্যাটফর্মে দুটো ট্রেন ঢুকলে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়, তখন তো আবার রেলকেই দায়ী করতেন। অবশ্য আপনি কি করে জানবেন? আপনার তো 22 লাখি গাড়ি আছে। এখানে খালি যে ব্যবসাদার যে বড় লোক সে থাকছে, গরিব ব্যবসাদার মার খাচ্ছে তাই নয়। আজকে আমি শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করা একজন ক্রেতা, একজন ট্রেনের যাত্রী, আজকে আমার যদি একটু খিদে পায়, বিকেলবেলা ট্রেন ধরে বাড়ি ফেরার সময় কি সকালবেলা ট্রেন থেকে নেবে স্টেশনে নেবে কাজে যাওয়ার সময়, আমার যদি একটু খিদে পায়, আমি তাহলে শিয়ালদা স্টেশনের মেঝেতে বসে থাকা হকারটার কাছ থেকে 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে চা খেতে পারবো না, আমাকে 20 টাকা দিয়ে চা খেতে হবে, কেননা সেই দোকানটাকে সরকার রাখছে, এই দোকানটাকে তুলে দিচ্ছে। শতরূপবাবু, এটা বিজেপির সরকার, এরা বিত্তবান ও দুস্থ প্রত্যেকের কথাই ভাবে। আপনাদের মতো যাদের সামর্থ্য রয়েছে তাদের মানবেতর জীবনযাপনে বাধ্য করে না। উদাহরণ দেখবেন, এই দেখুন, বিমানবন্দরেও 10 টাকায় চায়ের দোকান। আপনি যে ফুটপাত থেকে খাবার কিনে খাওয়াকে সমর্থন করছেন, এই খাবারের গুণমান আপনি নিশ্চিত করতে পারবেন? এই খাবার কোথায় কিভাবে তৈরি হয় আপনি জানেন? সেখানে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা হয় তো? রেলের স্বীকৃতিপ্রাপ্ত দোকান থেকে বিল সহ কেনা কোনো খাবার পেলে তার দায় রেল নেবে। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার খরচ রেল বহন করবে। সেই খাবার যেন স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হয় তা রেল নিশ্চিত করবে। আর কোনো সুবিধা তো বিনামূল্যে পাওয়া যায় না শতরূপবাবু। বিশ্বের একের পর এক দেশে বামপন্থার করুণ পরিণতি দেখিয়ে দিয়েছে। বিনামূল্যে মানুষকে পাইয়ে দিতে দিতে দেশটার কি হাল হয়। আপনাদের এই ফাঁদে তো পা দেবে না বিজেপি সরকার। আসলে রাজ্যের হকার সমস্যার অন্যতম কারণ তো বামেদের ব্যর্থতা। দীর্ঘ 34 বছরে পুঁজিপতিদের বেছে বেছে রাজ্য থেকে তাড়িয়েছেন আপনারা। জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলন করে একের পর এক কারখানায় তালা ঝুলিয়েছেন আপনারা। কারখানার কর্মীরা রাস্তার হকার হয়েছেন, আর আপনাদের ট্রেড ইউনিয়নের নেতাদের পকেট ভরেছে। আপনারা আবার গর্ব করে সেসব স্বীকারও করছেন। 2006 সালের পর যখন ভুল বুঝতে পেরেছেন, তখন দম্ভে বুঁদ আপনাদের সরকারকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনারাই আপনাদের ব্যর্থতা ঢাকতে, মানুষের কর্মসংস্থান তৈরি করতে না পেরে যাকে খুশি সরকারি জায়গায় বসিয়ে হকার তৈরি করেছেন। বাম জমানাতেই কলকাতার রাস্তা হকারে ছেয়ে গিয়েছে, এটা আপনি মানবেন তো?
আসলে আপনারা কখনো 10 টাকার ডিম সিদ্ধ আর 10 টাকার মুড়ি ভাজার বাইরে তো কিছু ভাবতে পারলেন না। আপনারা মানুষের দারিদ্র্যকে উদযাপন করতে শেখান, আর মোদিজি শেখান নিজের যোগ্যতায় আস্থা রেখে সৎভাবে জীবনে এগিয়ে যাওয়ার মন্ত্র। সেই আশামুখীনতাই তাকে আজ দেশ ছাড়িয়ে গোটা বিশ্বের চোখের মণি করে তুলেছে। আর আপনারা ক্রমশ তলিয়ে যাচ্ছেন নিকষ আঁধারে। তর্কের খাতিরে যদি ধরেও নিই এই স্টেশনের খাবার গরিব মানুষের কিনে খাওয়ার সামর্থ্য নেই, স্টেশন চত্বরের বাইরে তো আর 10 টাকার ডিম সিদ্ধ বিক্রি বন্ধ হচ্ছে না, সেখান থেকে কিনে নিয়ে ঢুকলেই হলো। কিন্তু সেজন্য স্টেশনকে হাট বানিয়ে ফেলা কতটা যুক্তিযুক্ত আপনিই বলুন। স্টেশনটা যাত্রীদের যাতায়াতের জন্য, এটা মানবেন তো? সত্যি কথা বলছি শতরূপবাবু, বিজেপিকে ভোট দিয়েছিলাম যারা এদেশে থেকে এদেশের সংবিধানকে চ্যালেঞ্জ করে তাদের ওপর লাগাম পড়াবো বলে, একই দেশে থেকে যারা প্রায় সমস্ত বিষয়ে আলাদা আইন দাবি করে তাদের সবক শেখাবো বলে ভোট দিয়েছিলাম, দুর্নীতিবাজদের জেলে যেতে দেখবো বলে। আর ভোট দিয়েছিলাম যারা অপযুক্তির জালে এদের আশ্রয় দেওয়ার চেষ্টা করে তাদের শূন্যে পরিণত করব বলে। আপনাদের সব রূপ মানুষ চিনে গিয়েছে, শত কেন সহস্র রূপ ধরলেও আর মানুষের মাঝে প্রাসঙ্গিকতা কোনোভাবে কোনো দিন ফিরে পাবেন না আপনারা। তবে চেষ্টা চালিয়ে যান আর সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে থাকুন।